আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স প্রথম বর্ষে নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস, অনার্স প্রথম বর্ষের একটা কোর্স ইন্ট্রোডাকশন টু বিজনেস। এখানে আমরা বেসিক্যালি রিভিউ ক্লাস করছি। যেহেতু আমরা অফলাইন ক্লাসে বিষয়গুলো পড়ে এসেছি, সো এটা রিভিউ ক্লাস হবে। এটা হচ্ছে আমরা যে টপিকটা করছি অর্গানাইজেশন সম্পর্কে পড়ছি। বেসিক্যালি অর্গানাইজেশন বলতে ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশন রয়েছে। অর্গানাইজেশনের মধ্যে প্রফিট অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন। বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন। বিজনেস অর্গানাইজেশনের মধ্যে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বিভিন্ন রকম বিষয় লাইক ডেফিনেশন করেছি, ক্যারেক্টারিস্টিক্স করেছি, ইম্পর্টেন্স করেছি। দেন আজকের ক্লাসেও কিছু বিষয় আলোচনা করব। সো চলো শুরু করি। আমরা এগুলো পড়েছি, অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, ইম্পর্টেন্স সম্পর্কে আলোচনা করেছি, বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করেছি। দেন হচ্ছে প্রিন্সিপালস গুলো, মৌলিক ফান্ডামেন্টালস প্রিন্সিপালস যেগুলো বিজনেস অর্গানাইজেশনের, সেগুলো নিয়ে আলোচনা করেছি। দেন হচ্ছে ব্যবসা সংগঠন স্থাপনের পদক্ষেপ সমূহ। এরপরে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ব্যবসা সংগঠন স্থাপনের প্রভাব বিস্তারকারী উপাদান। দেন আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যবসা সংগঠনের মালিকানা নির্বাচনের ক্ষেত্রে। দেন আমরা একটু রিভিউ করি উপাদানগুলো কি কি। এরপরে আমরা চলে যাব হচ্ছে ব্যবসা সংগঠনের মালিকানা নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো। সেইগুলো দেখো, ব্যবসা সংগঠন স্থাপনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ ছাড়া আসলে বিজনেস অর্গানাইজেশন, যেই সব দেশগুলোতে বিজনেস অর্গানাইজেশনের নেচারগুলো আমরা দেখি, সেটা হচ্ছে সেই দেশগুলোর প্রাকৃতিক সম্পদের ওপর ভিত্তি করেই হয়। যেমন আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকাই, তো ওইখানে দেখা যায় যে তেল এবং হচ্ছে পেট্রোকেমিক্যাল যে ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায় সেটা তাদের প্রাকৃতিক পরিবেশের কারণেই পাওয়া যায়। আমাদের এখানে সমভূমি অর্থাৎ অ্যাগ্রোবেস বিষয়গুলো বেশি পাওয়া যায়। এরপরে দেন হচ্ছে এগুলোকে সব প্রাকৃতিক সম্পদকে উপযোগী করার জন্য, উপযোগ দেওয়ার জন্য উদ্যোক্তা প্রয়োজন। এরপরে যেটা হচ্ছে জনসংখ্যা, দেন হচ্ছে ক্যাপিটাল, এরপরে হচ্ছে শ্রমিকের যে স্ট্যান্ডার্ড সেগুলো, দেন হচ্ছে ভৌগোলিক অবস্থানও একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে ব্যবসা সংগঠন স্থাপনের প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবে। এরপরে যেটা হচ্ছে সাইজ সাইজ বা আয়তন। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি দেশের অর্থ ব্যবস্থা, দেশের ইকোনমিক্যাল সিস্টেম কি, কোনো সিস্টেম অফ ইকোনমি বা ইকোনমিক সিচুয়েশন গুলো বা ইকোনমিক যেই সেট আপ রয়েছে সেগুলো অনেকটাই ইম্প্যাক্ট ফেলে। এরপরে হচ্ছে দেশের রাজনৈতিক অবস্থা। দেন আমরা যেটা দেখতে পাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এরপরে যেটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। 13 হচ্ছে কর্মীর মনোবল। 14 হচ্ছে প্রতিযোগিতা। দেন আমরা পরের বিষয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা সংগঠনের মালিকানা, অর্থাৎ কোন বেসিসে আমরা হচ্ছে মালিকানা নির্বাচন করতে পারি। এইটা মালিকানা নির্বাচনের ক্ষেত্রে কোন মেথডটা রয়েছে। মালিকানা নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে ফার্স্ট, গঠন প্রণালী, বিজনেসটার গঠন কিরকম হবে।
এটা একটা বিবেচ্য বিষয়। অর্থাৎ গঠনের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম গঠন হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, এরপর হচ্ছে মিডিয়াম হতে পারে। তাহলে এই গঠনটা বা গঠন প্রণালীটা আসলে মালিকানা কিরকম হবে? ছোট হলে একরকম হবে, এটা মিডিয়াম হলে অংশীদারি হতে পারে, যদি বড় হয় তাহলে অবশ্যই কোম্পানি। এরপরে যে দেন হচ্ছে বিজনেসের প্রকৃতি, কি ধরনের বিজনেস করা হবে, ট্রেডিং বিজনেস করা হবে না ম্যানুফ্যাকচারিং করা হবে না সার্ভিস ওরিয়েন্টেড করা হবে, কি পণ্যের বিজনেস করা হবে, এটা কি রোটেন গুডস যেগুলো পচনশীল দ্রব্য সেগুলোর, না প্লাস্টিক গুডস, না ইলেকট্রনিক্স। তো এইটা আসলে ডিপেন্ড করে, মালিকানা ডিপেন্ড করে। ইলেকট্রনিক্স বিজনেস, তো সেটা অবশ্যই ছোট মালিকানায় সম্ভব না বা খুব বড় মালিকানা দরকার। মোটর কার বিজনেস, এটা তো সম্ভব না ছোট মালিকানা। আয়তন, একটা লার্জ স্কেল যে বিজনেসের আয়তন বেশি সেই বিজনেসের আয়তন, অর্থাৎ বিজনেসের মালিকানা এবং আয়তন একটা রিলেটিভিটি বা একটা কানেক্টিভিটি রয়েছে। এরপরে লার্জ স্কেল অফ ক্যাপিটাল, যদি লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল হয়, তাহলে যদি ব্যাপক মূলধন হয় তাহলে বিজনেস অর্গানাইজেশনটাও ব্যাপক হবে। আর যদি মূলধন ছোট হয় তাহলে বিজনেস অর্গানাইজেশনও অটোমেটিক্যালি স্মল কনটেক্সটের হবে। নাম্বার, নাম্বার হচ্ছে বিজনেসের সদস্য সংখ্যা কত। যদি একজন হয় তাহলে তো এটা কোনোভাবেই যদিও এখন এক ব্যক্তির মালিকানায় কোম্পানি করার জন্য আইন আছে, সম্প্রতি আইন হয়েছে, কিন্তু বেসিকলি হচ্ছে যে আমরা এক ব্যক্তি বা একজন সদস্য না, যদি না সদস্য কম হয় সেক্ষেত্রে ব্যবসার মালিকানাটা ছোটই হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সদস্যদের দায়। সদস্যদের দায় দায়িত্ব কিরকম সেটার উপরে মালিকানা নির্ভর করে। সদস্যদের দায় দায়িত্ব সে যদি ছোট ব্যবসা হয়, অংশীদারি ব্যবসা হয়, সেক্ষেত্রে তো দায় দায়িত্ব ওইভাবে দেওয়া যায় না। যদি কোম্পানি হয় সেক্ষেত্রে দায় দায়িত্ব এটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, সিইও, এইভাবে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া যায়। এরপরে মালিকানা যাদের রয়েছে তাদের, শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদের, এইভাবে বিভিন্নভাবে কি করা যায়, ডিস্ট্রিবিউট করা যায়। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যবসায়ের স্থায়িত্ব। ব্যবসায়ের স্থায়িত্ব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যবসায়ের স্থায়িত্বের উপর মালিকানা নির্ভর করে। এরপরে হচ্ছে লিগ্যাল এন্টিটি। লিগ্যাল এন্টিটি বা আইনগত সত্তা, যেটা আইনগত সত্তা বলতে যে যদি কোম্পানি অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে কিন্তু বিজনেসটার আলাদা আইনগত সত্তা থাকে, আলাদা আইনগত সত্তা থাকে। কিন্তু যদি এক মালিকানা বা অংশীদারি হয় সেক্ষেত্রে আলাদা আইনগত সত্তা না থাকলেও আইনের যে বিষয়টা, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তো আইন নেই, ওইভাবে সুনির্দিষ্ট আইন নেই, সেক্ষেত্রে তারা চুক্তি আইন ফলো করতে পারে। চুক্তি আইন তো কমন একটা ল, যেটা হচ্ছে যে কেউ বেনিফিটেড হতে পারে। অর্থাৎ লিগ্যাল অ্যাডভান্টেজটা সংশ্লিষ্ট ক্ষেত্রে আইন না থাকলে চুক্তি আইনের মাধ্যমে সেই অ্যাডভান্টেজটা পাওয়া যেতে পারে। দেন হচ্ছে এক্সপানশন ফ্যাসিলিটি, অর্থাৎ বিজনেস অর্গানাইজেশনের এক্সপানশন ফ্যাসিলিটি থাকতে হবে। এক্সপানশনের সুযোগ কিরকম, এক্সপানশনের সুযোগ যদি ভালো হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে মালিকানাটা লার্জ স্কেল হয়। এরপরে হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রোল কিরকম, গভর্নমেন্ট যদি খুব বেশি কন্ট্রোল করে, খুব বেশি নিয়ন্ত্রণে থাকা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজনেস গ্রো করা অনেক কঠিন। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে অলওয়েজ কনসিডার করতে হবে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি না থাকলে বিজনেস অর্গানাইজেশন যেটা হয় যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে বিজনেস অর্গানাইজেশনের টিকে থাকা কঠিন হয়। তাহলে এটা হচ্ছে নমনীয়তা। এরপরে হচ্ছে ব্যবস্থাপনা দক্ষ, ম্যানেজারিয়াল স্কিল। ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে। ম্যানেজারিয়াল স্কিলের কারণে কিন্তু অর্গানাইজেশন অনেক অনেক বেশি প্রফিটেবল হতে পারে। ম্যানেজারিয়াল স্কিল না থাকার কারণে অর্গানাইজেশন কি হতে পারে, লস হতে পারে। দেন হচ্ছে ঋণ গ্রহণের সুবিধা। ঋণ গ্রহণের সুবিধা অর্থাৎ হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের যে সাফিসিয়েন্ট ক্যাপিটাল দরকার, সেই ক্যাপিটাল গুলো কিন্তু যদি
অলওয়েজ যে মালিকরা সাপ্লাই করবে, মালিকরা সরবরাহ করবে, বিষয়টা কিন্তু এরকম না। আর বা এইভাবে এইরকম বিষয় হলে কিন্তু পৃথিবীতে লার্জ স্কেল বিজনেস গুলো এস্টাবলিশ করা কঠিন হয়ে যেত। তো তখন কিন্তু ঋণ গ্রহণও করতে পারে। এরপরে হচ্ছে মুনাফার হার। মুনাফার হারের বিষয়টা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে স্পষ্ট থাকবে। এরপরে এক মালিকানা ব্যবসা হলে তো সম্পূর্ণ মুনাফাই হচ্ছে মালিকের। দেন হচ্ছে ভোক্তার সাথে সম্পর্ক। বেসিক্যালি কনজিউমারের সাথে ভালো রিলেশন না থাকলে তো বিজনেস অর্গানাইজেশন রান করা কঠিন, টাফ রিলেশন। কারণ কনজিউমারই হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের অক্সিজেন, অর্থাৎ তাকে টিকিয়ে রাখে। দেন মালিকানা নির্ধারণে আর যে পয়েন্টগুলো রয়েছে সেটা হচ্ছে আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা, সিক্রেসির একটা ব্যাপার থাকে। সিক্রেসি না থাকলে দেন মালিকানা নির্বাচনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক যদি গোপনীয়তা হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক হচ্ছে সিক্রেসি কিন্তু বিজনেস অর্গানাইজেশনকে টিকিয়ে রাখতে সহায়তা করে। লাইক তোমরা কেএফসি বলো, অন্যান্য কোকাকোলা বলো, সারা বেসিক্যালি পানি, সফট ড্রিঙ্কস তো সব দেশেই তৈরি করে, আমাদের দেশেও অনেকে তৈরি করছে, বাট স্প্রাইট, কোকাকোলা এদের ডিমান্ড তো কমে যাচ্ছে না। যদি সেম প্রোডাক্ট হতো তাহলে কিন্তু দরকার হতো না। আমাদের দেশের পানীয়গুলো কিন্তু প্রাইসটাও কিছুটা কম, অর্থাৎ 1 টাকা কম হলেও তো একটা প্রোডাক্টের মধ্যে। তো সেই বিষয়গুলো হচ্ছে যে তাদের রেসিপি ডিফারেন্ট, কেএফসি রেসিপি ডিফারেন্ট। করের বোঝা হ্রাস করতে হবে, শ্রমিক মালিক সম্পর্ক। এরপরে যেটা সেটা হচ্ছে সমাজসেবা। সমাজসেবার বিষয়টা কনসিডার করতে হবে, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। শুধু বিজনেস করবে আর প্রফিট করে নিয়ে যাবে, এইটাই কিন্তু কাম্য হওয়া উচিত না। বিজনেস যেহেতু সোসাইটির মধ্যে করছে, সোসাইটির মানুষের প্রতিও দায়িত্ববোধ থাকতে হবে। এরপরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আদারওয়াইজ গ্লোবালাইজেশনে টিকে থাকা কঠিন হবে। এটা ছিল ব্যবসা সংগঠনের মালিকানা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ বিষয়সমূহ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নির্দিষ্ট ধরনের ব্যবসা মালিকানা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য। নির্দিষ্ট ধরনের, এইটা এক মালিকানা হবে না, অংশীদারি হবে না, কোম্পানি হবে না, সমবায় সমিতি হবে না, রাষ্ট্রীয় ব্যবসা হবে, কোন ধরনের মালিকানা হবে না, যৌথ উদ্যোগে পরিচালিত হবে, কোন টাইপস মালিকানা হবে, তো সেইটার ক্ষেত্রে কি কি বিবেচ্য বিষয় রয়েছে, সেটার ক্ষেত্রে যেই বিবেচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো এখন আমরা দেখব। এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রয়োজনীয় মূলধন। প্রয়োজনীয় মূলধন ছাড়া কিন্তু বিজনেস অর্গানাইজেশন শুরু করাই সম্ভব না। ফার্স্ট উদ্যোক্তারা যে বিজনেস অর্গানাইজেশন শুরু করবে, সেই জন্য কি করতে হবে, তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করেই ব্যবসা শুরু করতে পারে। দেন প্রয়োজনীয় মূলধনের মাধ্যমে কিন্তু অন্যান্য যে সংগঠনের অন্যান্য যে উপাদানগুলো সেগুলোকে একসাথে করা সম্ভব। সরি। দেন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঝুঁকির পরিমাণ, অর্থাৎ রিস্ক কতটুকু রয়েছে, বিজনেস অর্গানাইজেশনের রিস্ক কতটুকু রয়েছে। দেন রিস্কটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে রিস্কের কারণেই কিন্তু আমরা বিজনেস অর্গানাইজেশনকে বিজনেস বলি। 1 সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নেই। অর্থাৎ বিজনেস অর্গানাইজেশনে ঝুঁকি না থাকলে কিন্তু সেটা লাইক ইয়ে বিজনেসকে কিন্তু অনিশ্চয়তার কারণে কিন্তু এটা বিজনেস। আর যদি অনিশ্চয়তা না থাকে, একেবারে নিশ্চিত হলে তো সেটা গ্যামলিং বা জুয়া বলা যায়। নিশ্চিত প্রফিট করতে হবে,
প্রফিট হবে। তো সেক্ষেত্রে বিজনেস কিন্তু তার যে হিউজ পরিমাণ ক্যাপিটাল এই যে প্রফিটের জন্য ইনভেস্ট করছে, সেই প্রফিট কিন্তু অনিশ্চিত, এবং এই অনিশ্চয়তার যে ঝুঁকি সেটা কিন্তু বিজনেসম্যানকে নিতে হচ্ছে। কিন্তু এই লেভেল লেভেল অফ রিস্ক, কতটুকু রিস্ক রয়েছে সেটা কিন্তু শুড বি কনসিডার, দেন হচ্ছে শুড বি কাউন্টেড, যে কতটুকু রিস্ক সে বেয়ার করতে পারবে। রিস্ক যদি আনলিমিটেড হয়, যেমন কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা হচ্ছে রিস্ক আনলিমিটেড করা হয় না, শুধু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এবং হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি দায়টা সীমাহীন থাকে। তাহলে এইভাবে কিন্তু বিজনেস অর্গানাইজেশনের মালিকানার ক্ষেত্রে যেমন কোম্পানি হলো সেটা কিন্তু সীমিত দায় সম্পন্ন কোম্পানি, যতটুকু ক্যাপিটাল ততটুকু রিস্ক, এর বাইরে রিস্ক কিন্তু সে একজন একজন কোম্পানির ওনার নিতে চাইবে না, বা একজন কোম্পানির শেয়ার হোল্ডার নিতে চাইবে না। কাজেই পূর্ণগত বিষয়ে যদি থাকে যে এখন একটা কোম্পানিতে, দেন এই জন্যই কিন্তু রিস্ক মেজার করার জন্য কোম্পানির সম্ভাব্যতা যাচাই করা হয়, ফিজিবিলিটি টেস্ট করা হয়, যে আসলে আমি যে ইনভেস্টমেন্ট করব রিস্ক রিটার্ন করা হয়, যে আমি ইনভেস্টমেন্ট করব আসলে প্রপারলি আমার রিটার্নটা আসবে কিনা। এই ধরনের ক্যালকুলেশন করে আমাদের ঝুঁকি মেজার করে দেন হচ্ছে আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে। এরপরে যেটা হচ্ছে যে ব্যবহৃত প্রযুক্তি স্তর, অর্থাৎ কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। টেকনোলজি টেকনোলজি তো খুব ভাইটাল একটা বিষয়, কারণ নাওয়াডেজ যে এই বিষয়টা হচ্ছে যে অর্গানাইজেশন যেই টাইপসেরই হোক, কিন্তু সেটা সেটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সে প্রযুক্তির উপরেই ডিপেন্ডেন্ট। অর্থাৎ তার অর্গানাইজেশন, আর যেহেতু গ্লোবালি একটা ডিপেন্ডেন্সি রয়েছে টেকনোলজির উপর, সো গ্লোবাল ডিপেন্ডেন্সির কারণে যেটা হয় যে প্রযুক্তির একটা বিষয়, প্রযুক্তি স্তরের বিষয়, অর্থাৎ যদি অর্গানাইজেশনটা আগে ম্যানুয়াল অপারেশন করে থাকে, তাহলে ম্যানুয়াল অপারেশনে কিন্তু সে থাকলে সে সার্ভাইভ করতে পারবে না, তাকে তার যে টেকনোলজি স্তর যতটুকুই ছিল সেটাকে রাইজ করে একটা আপ টু দা লেভেলে নিয়ে যেতে হবে। এরপরে যে পয়েন্টটা আমরা আগেও দেখেছি যে স্থায়িত্ব বা সাস্টেইনেবিলিটি বা পারপেচুয়ালিটি, তো এই স্থায়িত্ব একটা বিগ ফ্যাক্টর, এটা রেপুটেশনের ব্যাপার। অর্গানাইজেশনের রেপুটেশন বা অর্গানাইজেশনের উপরে যদি মানুষের কনজিউমারদের ট্রাস্ট না থাকে, তাহলে কিন্তু বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া বা মুভিং করা সম্ভব না। তো বিজনেস মুভিং এর ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে কনজিউমারদের বা যারা হচ্ছে ক্লায়েন্টস রয়েছে তাদের ট্রাস্ট থাকতে হবে। আর বিজনেসের ক্ষেত্রে এটা হচ্ছে যে তার যে স্টেক হোল্ডার, এটা তার সাপ্লায়ার, তার কনজিউমার, তার হচ্ছে তার যারা হচ্ছে যে ইনভেস্টর রয়েছে, স্টেক হোল্ডার রয়েছে, সবার ক্ষেত্রেই কিন্তু তারা বিলিভ করে, তারা ফেইথ করে স্থায়িত্বের দিকে, তারা কিন্তু এগিয়ে আসে, স্থায়িত্বের কারণে এগিয়ে আসে। এরপরে যেই বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সামাজিক কল্যাণ বনাম মুনাফা। সামাজিক কল্যাণ বনাম মুনাফার বিষয়টা কিন্তু একটু ব্যাপক একটা বিষয়। যেমন হচ্ছে যে আমরা কিন্তু বিজনেসকে ডিফাইন করতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে পারে। অন্যান্য অর্গানাইজেশনের সাথে বিজনেসের ডিফারেন্সটা কি? বিজনেসে মুনাফা অর্জনের উদ্দেশ্য রয়েছে, অন্যান্য অর্গানাইজেশনে নেই, অন্যান্য সামাজিক অর্গানাইজেশনে নেই। অন্যান্য সামাজিক অর্গানাইজেশন, মসজিদ, এরপরে হচ্ছে ক্লাব, এরপর অন্যান্য ওয়েলফেয়ার অর্গানাইজেশন গুলো, এনজিও গুলো, তাদের তাদের কিন্তু পারপাসটা অনলি হচ্ছে আর্নিং প্রফিট না। তাহলে একটা একটা যে বিষয় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মুনাফা অর্জন, অর্থাৎ মুনাফা অর্জনের বিষয়। দেন হচ্ছে মুনাফা অর্জনের বিষয়টাকে আমরা একটা বিষয় বলতে পারি। আরেকটা হচ্ছে সামাজিক কল্যাণ। তাহলে বিজনেসের কিন্তু প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, সামাজিক কল্যাণ না। কিন্তু এখন আমরা যদি বলি যে শুধু মুনাফা অর্জনই ব্যবসার উদ্দেশ্য, এটাও কিন্তু কারেক্ট না, এটাও ভুল।
শুধু মুনাফা অর্জনই ব্যবসার উদ্দেশ্য হতে পারে না। যেমনি ভাবে আমরা যদি বলি যে শুধু খাওয়া দাওয়া করে এই মানুষের জীবনে বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য, এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট না। তাকে অন্যান্য অনেক মানবিক কাজ, বেসিকলি আবার বলতে পারি হচ্ছে যে মানবিক কাজটাই জীবন। যদি শুধু মানবিক কাজটাই জীবন বলি তাহলে খাওয়া দাওয়া বা বেসিক নিডস গুলোকে গৌণ করে দেয়া হচ্ছে। তাহলে আমরা আসলে এইভাবে বলতে পারি না একটাকে মুখ্য করে একটাকে গৌণ। আসলে যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ দুইটাই থাকতে হবে, কম্বিনেশন থাকতে হবে। কম্বিনেশন হলে দেন হচ্ছে কারেক্ট। আদার কম্বিনেশন ছাড়া দুইটাকে ইন্ডিভিজুয়ালি আমরা এককভাবে কারেক্ট বলতে পারবো না। তাহলে যেটা বলছিলাম যে মুনাফা অর্জনের উদ্দেশ্য শুধু ব্যবসা না, সাথে যেহেতু বিজনেসম্যান একটা সোসাইটির মধ্যে, একটা দেশের মধ্যে সে কি করছে, ব্যবসা করছে, ব্যবসা করে লাভবান হচ্ছে। সো এই যে তার যে কল্যাণ করছে, সে যেই সমাজ দেশের কারণে কিন্তু কল্যাণ করতে পারছে। তো ইন দ্যাট সেন্স যেটা হচ্ছে যে সমাজের প্রতিও তার রেসপন্সিবিলিটি রয়েছে। মুনাফা অর্জন যেভাবে তার উদ্দেশ্য, ঠিক সামাজিক কল্যাণও কিন্তু তার দায়িত্ব। কারণ এই মুনাফা অর্জন সে করছে সমাজের মাধ্যমে, দেশের সুযোগ সুবিধার মাধ্যমে। তাহলে সেই অর্থে মুনাফা অর্জন করে তাকে কিন্তু সামাজিক কল্যাণও করতে হবে। সো এখন যেটা হচ্ছে যে সামাজিক কল্যাণ বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ধারণাটা খুবই ব্যাপক এবং খুবই জনপ্রিয়। প্রত্যেকটা অর্গানাইজেশনে কি আলাদা করে সিএসআর পার্ট রয়েছে, অর্থাৎ সোসাইটি থেকে বিজনেস করে শুধু প্রফিট নিয়ে যাবে, এইটা কিন্তু লজিক্যালি হয় না, এটা অমানবিক। তাহলে ইন দ্য মিন টাইম বা সিমালটেনিয়াসলি তাকে কি করতে হবে, সমাজের কল্যাণের কথাও চিন্তা করতে হবে, সমাজের ওয়েলফেয়ারের কথাও চিন্তা করতে হবে। তাহলে একদিকে যেমনি ভাবে ব্যবসায়ীর মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, ঠিক তেমনি ভাবে তাকে সামাজিক কল্যাণের জন্য সচেষ্ট হতে হবে। দুইটার কম্বিনেশনই করতে হবে, কোনোটা এককভাবে করলে হবে না। এটা যদি সামাজিক কল্যাণ করে শুধু, তাহলে এটা কিন্তু সামাজিক অর্গানাইজেশন হবে, তাহলে ওইটাকে আমরা সলিডলি বিজনেস অর্গানাইজেশন বলতে পারি না। দেন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মালিকানা হস্তান্তর। মালিকানা হস্তান্তরের বিষয়টা হচ্ছে যে যদি ছোট বিজনেস প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে মালিকানা হস্তান্তর খুব সহজ। আর যদি লার্জ স্কেল অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে বিজনেসের মালিকানা হস্তান্তর খুবই বিভিন্ন আইন কানুন মেনে করতে হবে, কিছুটা কমপ্লিকেটেড। এটা এটা হচ্ছে এটা আসলে সেফটির জন্যই করা হয়। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, মালিকের দায় দায়িত্ব ঝুঁকি। মালিকের দায় দায়িত্ব ঝুঁকি, বিভিন্ন ধরনের মালিকের যেমন দায় দায়িত্ব রয়েছে, দায় দায়িত্ব এবং ঝুঁকিও রয়েছে, সেভাবে তার প্রফিটেবিলিটির পসিবিলিটিও রয়েছে। বিজনেস অর্গানাইজেশন এস্টাবলিশ করতে গেলে দায় দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। দায় দায়িত্ব পালন না করলে সেটাকে আমরা ব্যবসায়ের পর্যায়ে ফেলতে পারি না। সেটা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু ঝুঁকি না থাকলে সেটা ব্যবসা প্রতিষ্ঠান না। দেন আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যবসা সংগঠন সময়ের সমস্যাগুলি, কি ধরনের সমস্যা রয়েছে ব্যবসা সংগঠনে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। সেগুলো নিয়ে কথা বললে ফার্স্ট আমরা যেগুলো দেখে এসেছি সেটা হচ্ছে, তোমরা দেখো বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে যেটা ছিল যে এখানে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো যদি ফেভারেবল হয়, লাইক প্রাকৃতিক সম্পদ, উদ্যোক্তা, জনসংখ্যা, পুঁজি, শ্রমিকের মান, এগুলো ভৌগোলিক অবস্থান, আয়তন, দেশের অর্থ ব্যবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আইন শৃঙ্খলা, সরকারি পৃষ্ঠপোষকতা, কর্মীর মনোবল, প্রতিযোগিতা, এই বিষয়গুলো যদি পজিটিভ হয় দেন হচ্ছে কিন্তু সমস্যাগুলো কমে যায়। আর পজিটিভ না হলে সমস্যা বাড়বে। সো সমস্যা কিভাবে দেখো বাড়ে, সমস্যাগুলো ফার্স্ট যেটা হচ্ছে যে একটা দেশের মধ্যে উদ্যোক্তার অভাব।
সো ফার্স্ট আমি আগেই বলেছি বিজনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিস্ক, বিজনেস ঝুঁকির সাথে সংশ্লিষ্ট, বিজনেস অর্গানাইজেশন সেটআপে ঝুঁকি রয়েছে। তো বিজনেস অর্গানাইজেশন সেটআপে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকি যারা নিবে উদ্যোক্তা, তো একজন মানুষ ঝুঁকি নিলে তাকে, সে কিন্তু এমনি ঝুঁকি নিতে চাইবে না, তাকে মোটিভেট করতে হবে, তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হবে, আদারওয়াইজ কেউ ঝুঁকি নিতে চাইবে না। তো যেই যেই সব দেশগুলোতে উদ্যোক্তা বেসিক্যালি কিছু কিছু মানুষ থাকে তারা জন্মগতভাবেই উদ্যোগ গ্রহণ করতে পছন্দ করতে পারে, তবে সেই সেই পার্সেন্টেজটা তো খুব বেশি না, কম। বাট একটা দেশের প্রয়োজন মাফিক না, একটা দেশের যতটা প্রয়োজন ততটা কিন্তু না। তো সেই আর দেশের ইকোনমির জন্য উদ্যোক্তা প্রয়োজন। তাহলে এই যে উদ্যোক্তাকে কি করতে হবে, উদ্যোক্তাকে বাড়াতে হবে, তাকে মোটিভেশন দিতে হবে, তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাগুলো না করলে কিন্তু উদ্যোক্তা সফলভাবে বা ঝুঁকি নিতে চাইবে না। তো যেই দেশে বা বিশ্বের যেই দেশগুলোতে উদ্যোক্তা গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, সরকার নিয়েছে, বা সামাজিক স্ট্রাকচার এইরকম সহযোগিতার একটা অবস্থা রয়েছে, সেখানে উদ্যোক্তা গড়ে ওঠে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের দেশে যখন একজন উদ্যোগ গ্রহণ করতে চায় তখন তাকে সহযোগিতার পরিবর্তে কি করা হয়, শত্রুতা করা হয়। তো এই কারণে বা এই স্টেজে কিন্তু উদ্যোক্তা গড়ে ওঠা খুব কঠিন। কিন্তু খুশির আরো একটা বিষয় রয়েছে, বর্তমান সরকার উদ্যোক্তা গঠনের ক্ষেত্রে খুবই পজিটিভ অনেক কার্যকরী পদক্ষেপ নিয়েছে এবং ইন্সপায়ার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিষয়ে উৎসাহ দিচ্ছেন উদ্যোগ গ্রহণে এগিয়ে আসার জন্য। বিভিন্ন ধরনের সহযোগিতাও দেয়া হচ্ছে, স্পেশাল ফান্ড করা হচ্ছে শুধু উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য। যারা স্টার্ট আপ যারা শুরু করবে তাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের ফান্ড ডিক্লেয়ার করা হচ্ছে, বিভিন্ন ধরনের সেল করা হচ্ছে। তো এইভাবে যদি চেষ্টা করা হয় দেন আশা করি ইনশাল্লাহ ভালো হবে। তো আমাদের দেশের রিভার্স সিচুয়েশনটা কি, সে একজন উদ্যোগ গ্রহণ করলো, তাকে যেটা করা হলো যে একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট একটা ছেলে, তো সে কি করলো, সে তার উদ্যোগ গ্রহণ এবং ব্যবসার প্রতি আগ্রহ থেকে, রিস্ক টেকিং প্রপেন্সিটি থেকে সে আসলে চাকরি না করে চাকরি দিবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে সে যে একটা মাছের খামার করলো, এবং অনেক কষ্ট করে এবং সে মাছের খামারটা করেছে, এবং যে অনেক সহযোগিতা নিল। এরকম গল্পগুলো কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কষ্ট করলো, ধার দেনা করে দেন খামারটাকে একটা পর্যায়ে নিয়ে আসলো, দেন যে সে আসলে তার ধার করা টাকাগুলো সবাই চাইছে অল্প কিছু দিনের মধ্যে মাছ বিক্রি করে সে দিয়ে দিবে। তো আমাদের দেশের কনটেক্সটটা কিরকম, সে মাছ বিক্রি করবে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, ঠিক এর আগ দিক দিয়ে কে বা কারা যেন ওই পুকুরে বিষ দিয়ে সব মাছগুলোকে মেরে ফেললো, এবং যে ওই যে ছেলেটা তার স্বপ্নকে তো ধ্বংস করে ফেললো বা পুড়িয়ে ফেললো, তার লাইফটাকেও শেষ করে দিল। কারণ সে কিন্তু খুব অসচ্ছল পরিবারের ছেলে, এবং খুব কষ্ট করে তার এই পর্যন্ত চলে আসা। সো আমি এইখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেই লোকটা করলো তার প্রফিটটা কি, মানে তার সুবিধাটা কি, সেই এই মাছগুলো যদি খেয়ে ফেলতো তাও কিন্তু বোঝা যেত যে সে মাছগুলো খেয়ে ফেলেছে, তার কোনো কাজে লেগেছে মাছগুলো, এগুলো তার কিচ্ছু করা যাবে না। সো এইগুলো আসলে খুবই মানে এটা তো হাস্যকর একটা বিষয় এবং বেদনার বিষয়, কিন্তু যেই লোকটা এই কাজটা করেছে তার প্রফিটটাকে আমি আসলে ক্লিয়ার না। কিন্তু তার সে যদি এই কাজটা না করতো সেক্ষেত্রে আমি কিছু প্রফিট দেখতে পাচ্ছি। সে যদি ওই লোকালিটির মানুষ হয় তাহলে ওইখানে যদি মাছের একটা বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, এই ইন্ডাস্ট্রি থেকে সে প্রিভিলেজ 100% পাবে।
সে কম দামে মাছ কিনতে পারবে, কম হলেও, আর না হলেও তো তাকে সে কম দামে মাছ কিনতে পারবে, ফার্স্ট হচ্ছে ফ্রেশ মাছ পাচ্ছে। আর তার পরিবারের কেউ যদি কর্মের অর্থাৎ জীবিকার জন্য আগ্রহী হয়, সে ওই ফার্মে চাকরিও করতে পারবে, সেখানে তো তার প্রফিট হচ্ছে, এবং হচ্ছে সে ওই লোকালিটি ডেভেলপ হবে, ওইখানে ওইখানের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, শিল্প যত বাড়বে ওখানে কর্মসংস্থান বাড়বে। সো এই লোকটার কি এই বিষয়গুলো চিন্তা করার মতো ক্ষমতা ছিল না। সো এই জাতীয় সোসাইটিতে কিন্তু গড়ে ওঠা কঠিন। সোসাইটি পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে, ইনশাল্লাহ আশা করি যে আমাদের সোসাইটি চেঞ্জ হবে, অর্থাৎ পজিটিভিটি। এইটার মধ্যে তো কোনো প্রিভিলেজই নেই। সো এটা তো টোটালি হচ্ছে যে সে আসলে আমি ক্লিয়ার না বিষয়টা যে সে কি প্রিভিলেজ পেয়েছে রেডি। তো এইভাবে চেঞ্জ হতে হবে, মানুষ অনেক কষ্ট করে এগোয়, তাকে তার এই কষ্টকে পিছিয়ে দেয়া, এইটার মধ্যে আসলে কোনো সার্থকতা নেই। তো এই হচ্ছে বিষয়, উদ্যোক্তার অভাব। তো আমি রিয়েলিটি বেসিস কিছু কথা বললাম। তো এরপরে যেটা হচ্ছে যে আমাদের যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মূলধনের অভাব আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিটালের অভাব থাকে, ক্যাপিটালের অভাবে বেসিকলি মূলধনের অভাবে অনেকে হচ্ছে প্রপারলি বিজনেস করতে পারে না, এবং হচ্ছে আরেকটা অভাব যেটা হচ্ছে যে ইন্টারেস্ট, সুদের একটা বিষয় থাকে, সুদের পার্সেন্টেজের একটা বিষয় থাকে। দেন আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি উন্নত প্রযুক্তির অভাব। দেন হচ্ছে যদি মার্কেট লিমিটেড থাকে, লিমিটেড মার্কেটে কিন্তু দেখা যায় যে বিজনেস তার পণ্য সাপ্লাই করতে পারছে না, পণ্যের মানের একটা বিষয়, মান কনফার্ম করতে হবে। তো এই বিষয়গুলো কনফার্ম করলে মোটামুটি হচ্ছে একটা সলিউশন সম্ভব। দেন হচ্ছে আমরা পরের ক্লাসে পরবর্তী সমস্যাগুলো দেখব। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। আল্লাহ হাফেজ।